আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে কাজশক্তি ক্ষমতার আরও কয়েকটা ম্যাথ করব এবং এরপর আমরা নতুন টপিকে যাব, যে আমাদের সরল দোলন গতির সংক্রান্ত এই যে আমরা যে পড়লাম ভরবেগের আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি, এই শক্তি সংরক্ষণশীলতা নীতির অ্যাপ্লিকেশনে চলে যাব। যেতে যেতে আমরা লাস্ট মুহূর্তে চলে যাচ্ছি এই অধ্যায়ের। তো বিশেষ করে এই অধ্যায়ের ম্যাথগুলোতে আমাদের অনেক বেশি ভয় পায় বা অনেক ম্যাথে তারা ঝামেলা করে ফেলো। এই কারণে তুমি খেয়াল করলে দেখবা আমি কিন্তু অন্যান্য অধ্যায়ের তুলনায় এই অধ্যায়ে কিন্তু ম্যাথ একটু বেশি করাচ্ছি। দেখতে এই অধ্যায়টা খুবই ছোটো মনে হয়, কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, তোমাদের কাজ কমাই দিলাম আর কি। সো তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা, আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো, এটা কনফার্ম করো তাড়াতাড়ি। যদি সব কিছু ক্লিয়ার হয় তাহলে আমরা এক্ষুনি শুরু করে দিব। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো, কুইক একটু তাড়াতাড়ি কনফার্ম করো। আবার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করি প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। ওকে, যেহেতু ক্লিয়ার তাহলে আমরা আশা করি শুরু করতে পারি। যা তোমরা অলরেডি বোর্ডে দুইটা ম্যাথ দেখতে পাচ্ছ, এই ধরনের ম্যাথগুলো আমাদের এক্সামে অনেক সময় আসে, তো আমরা এই দুইটা ম্যাথ করে দিব। তো এক্ষেত্রে তোমাদেরকে আমি দুইটা কনসেপ্ট শিখাই, একটু ভালো করে খেয়াল করো। দুইটা কনসেপ্ট শিখাবো, সেটা হচ্ছে হাতুড়ি দ্বারা কোনো একটা প্যারেকে আঘাত। তো হাতুড়ি দ্বারা কোনো একটা প্যারেকে যখন আঘাত করব, তো আমার এখানে তো কোনো হাতুড়ি নেই, আমার কাছে একটাই হাতুড়ি আছে, সেটা হচ্ছে এটা। তো এটা মনে করো আমার হাতুড়ি, প্যারেক তো আর নাই, প্যারেক না থাকলে সমস্যা নেই, এটা মনে করো আমার প্যারেক। তো হাতুড়ি দ্বারা আমি এখন প্যারেককে আঘাত করব। তো আমরা দুই ধরনের ম্যাথ করব, একটা হচ্ছে এটা হচ্ছে প্যারেক, এটা হচ্ছে দেওয়াল। এই যে দেওয়ালের মধ্যে আমি হাতুড়ি দ্বারা বাড়ি দিচ্ছি, এই যে আমি বল প্রয়োগ করে বাড়ি দিচ্ছি, বাড়ি দিয়ে প্যারেকটাকে ঢুকাচ্ছি, এই ধরনের ম্যাথ থাকতে পারে। আর আরেকটা হচ্ছে মনে করে এটা হচ্ছে ভূমি, এই ভূমিতে প্যারেকটা লাগানো আছে, মানে ভূমিতে রাখলাম, এরপর বাড়ি দিয়ে আমি এটাকে ভিতরের দিকে ঢুকাচ্ছি। এই যে হাতুড়ি দ্বারা প্যারেককে আঘাত করে আমরা নিচের দিকেও নিতে পারি, আবার একটা দেওয়ালেও আমরা মারতে পারি। এখন দেওয়ালে মারলে কেমন হবে আর নিচের দিকে করলে কেমন হবে, দুইটা জিনিস আমরা এখন দেখব। তো তোমরা সবাই একটু খেয়াল করে দেখি,
যে আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা কি এবং কিভাবে করব সেই জিনিসটা আমরা আজকে শিখব। আমরা আজকে শিখব হচ্ছে হাতুড়ি দ্বারা দেওয়ালে আঘাত। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি আমরা হাতুড়ি দ্বারা দেওয়ালে আঘাতের যদি ম্যাথগুলো আমরা করতে যাই, তো এক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখবা, হাতুড়ি দ্বারা আমরা যখন দেওয়ালে আঘাত করি, তো এক্ষেত্রে আমরা যে কাজটা করি আর কি, একটু ভালো করে মনোযোগ দাও। যে প্রথমত মনে করো এটা হচ্ছে আমার একটা প্যারেক, এটা হচ্ছে আমার কোনো একটা প্যারেক, এই প্যারেকটা আমাদের ভূমিতে আছে। হ্যাঁ, এখন যদি তুমি হাতুড়ি দ্বারা প্যারেককে আঘাত করো, তাহলে একটু সিম্পল খেয়াল করে দেখো, আমার কাছে একটা হাতুড়ি আছে, এই হাতুড়ি দ্বারা আমি প্যারেকটাকে আঘাত করব। তাহলে এই হাতুড়ি দ্বারা আমি প্যারেকটাকে যদি আঘাত করি, আমার প্যারেকটা কি করবে, সে ভূমিতে ঢুকে যাবে। তাহলে আমি ধরে নিলাম সে ভূমিতে কি পরিমাণ ঢুকলো, সে ভূমিতে যেই পরিমাণ ঢুকে গেল, মানে তুমি হাতুড়ি দ্বারা আঘাত করার পর এই প্যারেকটা এরকম হয়ে গেল। এর মানে লালটা হচ্ছে হাতুড়ি দ্বারা আঘাত করার আগে, কালোটা হচ্ছে হাতুড়ি দ্বারা আঘাত করার আগে, লালটা হচ্ছে হাতুড়ি দ্বারা আঘাত করার পরে। এর মানে তুমি আঘাত করলা, এই প্যারেকটাকে যে তুমি আঘাত করলা, কিভাবে আঘাত করলা, বি ব্যাগে আঘাত করলা। কত ব্যাগে আঘাত করলা, বি ব্যাগে। একটা প্যারেকের মধ্যে যদি আমি বি পরিমাণ ব্যাগে আঘাত করি, তাহলে তার মধ্যে কতটুকু শক্তি, কোন ধরনের শক্তি ডেভেলপ হয়, অবশ্যই ভাইয়া গতির কারণে যে শক্তি, তার নাম হচ্ছে গতিশক্তি। এবং এই যে গতিশক্তিটা, এই গতিশক্তিটার মান কত ভাইয়া, হাফ mv² পরিমাণ গতিশক্তি আমি দিচ্ছি। এই বস্তুটাকে আমি হাফ mv² পরিমাণ গতিশক্তি দিচ্ছি। এই গতিশক্তি দেওয়ার পর এই বস্তুটা দেওয়ালের মধ্যে কতটুকু ঢুকে গেল, এক্স পরিমাণ ঢুকে গেল। কতটুকু ঢুকে গেল, এক্স পরিমাণ। একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমার এখানে যে বস্তুটা, এই বস্তুটাকে আমি হাফ mv² পরিমাণ গতিশক্তি দিলাম কি দ্বারা, হাতুড়ি দ্বারা। তাহলে হাতুড়ি দ্বারা এই পরিমাণ গতিশক্তি দেওয়ার কারণে সে দেওয়ালের মধ্যে আরও এক্স পরিমাণ ঢুকে গেল। একটা জিনিস খেয়াল করো, কোনো একটা বস্তু, একবারে সিম্পল খেয়াল করো, কোনো একটা বস্তু এখান থেকে এতটুকু আসলো, কোনো একটা বস্তু যদি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে তার মধ্যে কি পরিমাণ শক্তি ডেভেলপ হয়, অবশ্যই ভাইয়া আমাদের mgx পরিমাণ। অর্থাৎ এখান থেকে এতটুকু আসছে মানে হচ্ছে তার মধ্যে mgx পরিমাণ শক্তি আছে। তাহলে এটা খেয়াল করো, এই বস্তুটার মধ্যে টোটাল শক্তি কয়টা, দুইটা। প্যারেকের মধ্যে শক্তি দুইটা, একটা হচ্ছে হাতুড়ি দ্বারা আঘাত করার কারণে গতিশক্তি প্রাপ্ত হয়েছে, আরেকটা হচ্ছে সে নিচের দিকে x পরিমাণ গতিশীল হওয়ার কারণে সে আমাদের mgx পরিমাণ শক্তি পাইছে। তাহলে এটা খেয়াল করে দেখো, আমাদের এখানে দুইটা, নিচের দিকে শক্তি আছে দুইটা, একটা হচ্ছে হাফ mv² গতিশক্তি, আর একটা হচ্ছে mgx, যেটা হচ্ছে মাটির ভিতরে সে ঢুকে গেছে বা কোনো একটা তক্তার ভিতরে ঢুকে গেছে, যেখানে ঢুকুক এই mgx হচ্ছে সে কি পরিমাণ ঢুকলো, সেই পরিমাণ ঢুকার কারণে তার মধ্যে শক্তি। তাহলে একটা খেয়াল করে দেখো, এই যে দুইটা শক্তি, দুইটাই কোন দিকে, নিচের দিকে। তাহলে আমাদের এই হাফ mv² এই শক্তিটা প্যারেককে নিচের দিকে ধাবিত করে, mgx এই শক্তিটাও আমার নিচের দিকে। তাহলে নিচের দিকে টোটাল শক্তিটা কত, নিচের দিকে টোটাল শক্তিটা হচ্ছে হাফ mv² প্লাস mgx। তাহলে নিচের দিকে টোটাল শক্তিটা কত, হাফ mv² প্লাস mgx। এই হাফ mv² প্লাস mgx এই পরিমাণ শক্তি নিচের দিকে ডেভেলপ করা হয়েছে। এখন এই প্যারেকটা কি আমার আজীবন এভাবে ঢুকতেই থাকে, না ভাইয়া, আমার প্যারেকটা কখনো না কখনো থেমে যায়। তো প্যারেকটা থামে কেন, কারণ ভাইয়া যখনই প্যারেকটা আমার মাটির ভিতরে ঢুকা শুরু করছে বা তক্তার ভিতরে ঢুকা শুরু করছে বা দেওয়ালের ভিতরে ঢুকা শুরু করছে, তখন মাটি বা তক্তা বা দেওয়াল বিপরীত দিক থেকে একটা বল প্রয়োগ তাকে করে, যে বলে দিয়ে তাকে বাধা দিতে চায়, এই বলটাকে আমরা বলি হচ্ছে বাধা দানকারী বল। এটাকে আমরা কি বলি, বাধা দানকারী বল। তো প্যারেকটা যতই নিচের দিকে যায়, আমাদের এই বাধা দানকারী বলের কারণে তার গতি আস্তে আস্তে কমতে থাকে। তার গতি কমতে 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 সে এখানে যেয়ে আমার কি হয়ে গেল, স্থির হয়ে গেল। তখন আমি বলতেছি সে এক্স পরিমাণ দেওয়ালের মধ্যে প্রবেশ করলো। কিন্তু কথা হচ্ছে
প্রত্যেকটা বিন্দুতে এই বাধাদানকারী বলের মান কি সেম? সেম না, আসলে এটা ভিন্ন হয়। ওই কারণে আমরা এটাকে বাধাদানকারী বল না বলে অনেক সময় বলি গড় বাধাদানকারী বল। মানে টোটাল আমরা অ্যাভারেজটাই বের করতেছি, যে বলটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজটা, কারণ একটা বিন্দুর জন্য বের করা এখানে ডিরেক্টলি পসিবল না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, সোজা সাপটা হিসাব, আমরা ফেরেকটা হাতুড়ি দ্বারা আঘাত করলাম, হাফ mv² পরিমাণ শক্তি ডেভেলপ করলাম, ফেরেকটা এক্স পরিমাণ ঢুকলো, mgx পরিমাণ শক্তি ডেভেলপ করলাম। এই দুইটা শক্তি ফেরেককে নিচের দিকে ধাবিত করে। এখন এই ফেরেককে থামাইলো কে? বিপরীত দিক থেকে যে পরিমাণ বল প্রয়োগ করতে সেটা। এখন বলকে তো আর তুমি শক্তির সমতুল্য ধরতে পারবা না, না, শক্তির সমতুল্য কে? কাজ। কাজ হচ্ছে শক্তির সমতুল্য। তাহলে এই যে এক পরিমাণ বলে সে তাকে বাধা দিল, কতক্ষণ পর্যন্ত বাধা দিল? যতক্ষণ পর্যন্ত না তার এক্স পরিমাণ সরণ হচ্ছে। সে দেওয়ালে ঢুকা শুরু করছে, সাথে সাথে বাধা শুরু। যতক্ষণ পর্যন্ত না সে থামলো ততক্ষণ পর্যন্ত বাধা দিতেই আছে। এরকম বাধা কতক্ষণ দিবে? এক্স পর্যন্ত। তাহলে এক পরিমাণ বলের কারণে বল এক্স পরিমাণ সরণে বাধা দিচ্ছে, তাহলে টোটাল কি পরিমাণ কৃত কাজ? ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই এফ এক্সটা তাকে কি করতেছে? বাধা দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি নিম্নমুখী যে শক্তিটা সেটা হচ্ছে হাফ mv² প্লাস mgx, আর ঊর্ধ্বমুখী যে কৃত কাজ সেটা হচ্ছে আমাদের এফ এক্স। তাহলে আমরা বলতে পারি কি, শক্তি সমান কৃত কাজ। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি হাফ mv² প্লাস mgx ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স। এটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমাদের এই ফর্মুলা থেকে যদি তোমাকে বলা হয় তার বাধাদানকারী বলের মান কত, এফ এর মান বের করবা, আর বাকি সব দেওয়া থাকবে। আর যদি বলা হয় কতটুকু ঢুকলো, এক্স এর মান বের করবা, হোয়াট এভার, নো প্রবলেম, যে কোনোটাই তুমি বের করতে পারবা। বলো আমরা এটা বুঝছি কিনা। তাহলে হাফ mv² প্লাস mgx ইকুয়ালস টু এফ এক্স, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। বলো আমরা এটা বুঝছি কিনা, আমরা এটা বুঝছি কিনা। তাহলে যখন আমার কোনো একটা বস্তুকে আমরা আঘাত করব, যখন আমরা কোনো একটা বস্তুকে আঘাত করব, আমরা কোনো একটা বস্তুকে একটা ব্যাগে আঘাত করব, তার মধ্যে হাফ mv² পরিমাণ শক্তি ডেভেলপ করবে। আঘাত করার কারণে বস্তুটা যে কোনো কিছুর ভিতরে এক্স পরিমাণ ঢুকে গেল। এই এক্স পরিমাণ ঢুকার কারণে সে অতিরিক্ত আরও mgx পরিমাণ শক্তি আমাদের mgx পরিমাণ শক্তি পাইলো। এই দুইটা শক্তির কারণে সে নিচের দিকে যায়। এখন এই দুইটা শক্তিকে প্রতিহত করে কে? বাধাদানকারী বল। এই বাধাদানকারী বল কতক্ষণ ধরে প্রতিহত করে? এক্স পরিমাণ সরণ পর্যন্ত। এক্স পরিমাণ সরণে বাধাদানকারী বল এই শক্তির বিরুদ্ধে কি পরিমাণ কাজ করলো? এফ এক্স পরিমাণ। এই পরিমাণ কাজ করার কারণে সে এই শক্তিটাকে প্রতিহত করতে পারছে। তাহলে আমরা বলতে পারি এটা আমাদের তাহলে নিম্নমুখী টোটাল শক্তি সমান ঊর্ধ্বমুখী কৃত কাজ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফ mv² প্লাস mgx সমান এফ এক্স। এই সূত্র দিলে ম্যাথ মিলে যাবে, তবে আমাদের একটু ব্যাখ্যা করে লিখে দিতে হবে সূত্রটা। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, যে আমাদের যদি কখনো, তাহলে আমাদের এই কনসেপ্টটা তোমরা আগে খাতায় সুন্দর করে কনসেপ্ট লিখে রাখবা, তারপর যে ম্যাথ করবা। তাহলে কনসেপ্টটা কি? যখন আমরা কি করলাম, যখন আমরা কোনো একটা বস্তুকে বিবেগে আঘাত করলাম, সেই বিবেগে আঘাত করার কারণে তার মধ্যে হাফ mv² শক্তি ডেভেলপ হলো। সে এক্স পরিমাণ নিচে গমন করার কারণে mgx পরিমাণ শক্তি ডেভেলপ হলো। এই দুইটা শক্তিকে প্রতিহত করার জন্য আমাদের একটা বল আছে, সেই বল এটাকে প্রতিহত করার জন্য কি পরিমাণ কাজ করলো? বল ইনটু বলের দিকে সরণ এফ এক্স পরিমাণ কাজ করলো। এই কাজটা হচ্ছে এটার বিপরীতমুখী। তাহলে এই দুইটা সমান তখন যে বস্তুটা স্থির হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বললাম হাফ mv² প্লাস mgx সমান এফ এক্স। এতটুকু বুঝলে যে কোনো ম্যাথ তুমি করে ফেলতে পারবা। এটা হচ্ছে আমার রুলস নাম্বার 1। ওকে, একবারে ইজিলি চিন্তা করবা, ফিজিক্স কঠিনভাবে চিন্তা করবা না। এবার আসো, তোমাকে ঠিক সেম ম্যাথটা অন্যভাবে দিতে পারে। কিভাবে ভাইয়া অন্যভাবে? এবার দেখো, তোমাকে এবার যেভাবে দিতে পারে, এবার তোমাকে বলা হলো না এভাবে না, এবার তোমাকে এভাবে বললো না, তোমাকে এবার কিভাবে বললো? এবার তোমাকে বললো, এরকম খেয়াল করো, এবার তোমাকে বললো আমাদের এই উচ্চতা থেকে, মনে করো আমাদের এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর কত? এম্বরের একটা বস্তু। এই যে আমাদের এম্বরের একটি বস্তুকে আমরা যে কাজটা করলাম, এম্বরের একটা বস্তুকে এই উচ্চতা থেকে আমরা নিচের দিকে ফেলে দিলাম। তাহলে এই উচ্চতা থেকে বস্তুটাকে যদি আমরা ফেলে দিই, আগের বার দেখো তাহলে আমাদের এই উচ্চতা থেকে ফেলে দিলে সে আমার প্যারেকের উপর যেয়ে পড়বে।
তাহলে আমাদের সে যখন ফেরেকের উপর যেয়ে পড়ে, একটু ভালোভাবে খেয়াল করো, সে এই উচ্চতা থেকে পড়ার কারণে, একটু ভালো করে খেয়াল করো, সে এই উচ্চতা থেকে পড়ার কারণে সে দেওয়াল আমাদের ফেরেকের উপর যেয়ে পড়লো। তাহলে সে এই উচ্চতা থেকে পড়ার কারণে ফেরেকের মধ্যে কি পরিমাণ শক্তি ডেভেলপ করলো, তখন কিন্তু সে যে শক্তিটা ডেভেলপ করলো তার নাম হচ্ছে mgh। খেয়াল করো, এর আগের বার তোমাকে দেওয়া ছিল ব্যাগ, ব্যাগের কারণে যে শক্তি তার নাম হচ্ছে গতিশক্তি। এখন তোমাকে ব্যাগ না দিয়ে উচ্চতা দিয়ে দিল, একটা উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিলাম, তাহলে সেই বস্তুটা যখন এর উপর পড়বে, একটা ব্যাগে পড়বে, আমার ব্যাগটা আর বের করার দরকার নেই, আমরা ডাইরেক্ট বিভব শক্তি দিয়ে করে ফেলবো। এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ফেললে তার মধ্যে mgh পরিমাণ বিভব শক্তি ডেভেলপ হবে। তাহলে আমরা বলতে পারি mgh পরিমাণ বিভব শক্তি ডেভেলপ হবে নিচের দিকে। এটা আমার এই বস্তুটা ফেরেকের উপর পড়লো, ফেরেকটা আবার কতটুকু ভিতরে ঢুকলো, ফেরেকটা আবার ভাইয়া আমাদের mgx পরিমাণ ভিতরে ঢুকলো, তাহলে আরও mgx পরিমাণ শক্তি ডেভেলপ হলো। ইকোয়াস টু আমরা বলতে পারি কি, ইকোয়াস টু হচ্ছে বিপরীত দিক থেকে সে কি পরিমাণ কাজ করলো, fx পরিমাণ কাজ করলো। তাহলে আমরা এখান থেকে mgh প্লাস mgx সমান fx দিয়ে করে ফেলতে পারি। তাহলে বুঝলাম তো কাহিনী। অর্থাৎ আমরা যে জিনিসটা বললাম তোমাকে যে এখানে একটু আগে হাতুড়ি দিয়ে আঘাত করলাম, এরকম না বলে এরকমও বলতে পারে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিলাম। তাহলে আমাদের নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিলে তখন আমরা গতিশক্তি কাউন্ট না করে ওই উচ্চতা এইচ দেওয়া থাকলে বিভব শক্তিটা কাউন্ট করে ফেললে হয়ে যাচ্ছে। মানে হাফ mvh এর জায়গায় এখন হয়ে গেল mgh। মানে এক কথায় তোমার উচ্চতা দেওয়া থাকলে তুমি mgh কাউন্ট করবা, আর যদি তোমার ব্যাগ দেওয়া থাকে তাহলে হাফ mvh কাউন্ট করবা। সোজা সাপটা হিসাব। বলো কাহিনী বুঝছো কিনা, বলো কাহিনীটা বুঝছো কিনা বলো। এতটুকু বুঝছি কিনা বলি। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে যদি আমি উপর থেকে নিচের দিকে করি। হ্যাঁ, এবার দেখো আমি যদি এবার অন্য কাজটা করি, আমাদের অন্য এক ধরনের ম্যাথ থাকতে পারে, যেটা হচ্ছে এরকম। এবার মনে করো ভাইয়া, আমার মনে করো এটা হচ্ছে একটা দেওয়াল, এটা হচ্ছে একটা কি দেওয়াল, এই যে দেওয়াল। এবার আমার প্যারেকটা দেওয়ালে আছে, এটা হচ্ছে আমার দেওয়াল, এই দেওয়ালের মধ্যে আমি প্যারেকটা মারবো। এই যে আমার প্যারেকটা, এই প্যারেকটাকে আমি হাতুড়ি দ্বারা আঘাত করব। তাহলে আমি একটা হাতুড়ি দ্বারা এই প্যারেকটাকে আঘাত করব। কত বেগে আঘাত করব? বি বেগে আঘাত করব। তাহলে বি বেগে আঘাত করার কারণে এই হাতুড়ির মধ্যে কি পরিমাণ শক্তি ডেভেলপ করবে, আমাদের কি পরিমাণ শক্তি দিয়ে আঘাত করবে ভাইয়া? হাফ mv² পরিমাণ শক্তি দিয়ে আঘাত করবে। আঘাত করার ফলে এই যে আমার প্যারেকটা, এই প্যারেকটা দেওয়ালের মধ্যে এই পরিমাণ ঢুকে গেল। তাহলে দেওয়ালের মধ্যে যেই পরিমাণ ঢুকে গেল তাকে নাম দিলাম x। এই দেওয়ালের মধ্যে সে ঢুকলো, তার কারণে দেওয়াল তাকে একটা বাধাদানকারী বল F প্রয়োগ করবে। এই বাধাদানকারী বলের কারণে সে Fx পরিমাণ কাজ করবে। এবার একটু খেয়াল করো, একটু আগে এই x পরিমাণ কোন দিকে ছিল? নিচের দিকে। আর নিচের দিকে সরণ হইলে সেখানে একটা mgx ডেভেলপ করবে অভিকর্ষ বলের কারণে। বর্তমানে কি সেটা ডেভেলপ করবে না? কেন? কারণ বর্তমানে যে x, এটা তো আমার এভাবে তো এভাবে সরণ হলে সেক্ষেত্রে তো আমরা জানি এভাবে সরণ হলে সেক্ষেত্রে আমাদের এখানে কোনো কি করতেছে না, বিভব শক্তি ডেভেলপ করতেছে না। উপরের নিচে গমন করলে তখন ডেভেলপ করে। তাহলে আমার আগের বার এক্স পরিমাণ নিচের দিকে করছিল, যার কারণে বিভব শক্তি ডেভেলপ করছিল। বাট এবার যেহেতু এক্সটা আনুভূমিক, এবার কি কোনো বিভব শক্তি ডেভেলপ করবে? অবশ্যই করবে না। তাহলে আমাদের এবার এই বলটা কাকে প্রতিহত করবে? শুধুমাত্র গতিশক্তিকে প্রতিহত করবে। এই বি এর কারণে যে গতিশক্তি সৃষ্টি হলো শুধুমাত্র তাকে প্রতিহত করবে। আমার এখানে কোনো বিভব শক্তি ডেভেলপ হয়নি। তাহলে আমরা বলতে পারবো হাফ mv² সমান fx। শেষ। পার্থক্যটা বুঝছি তো, যে দেওয়ালে আমি যদি এভাবে আঘাত করি তাহলে কিন্তু এই এক্স এর কারণে mgx পরিমাণ শক্তি ডেভেলপ করে। বাট আমি এভাবে আঘাত করলে তার এক্স পরিমাণ সরণ হচ্ছে ঠিকই, কিন্তু আমার কোনো বিভব শক্তি ডেভেলপ করতেছে না, যার কারণে আমার কষ্ট কম হচ্ছে আমাদের এখানে, যার কারণে আমাদের দেওয়াল বাধাদানকারী বল কম প্রয়োগ করতেছে। আশা করি কাহিনীটা বুঝতে পারছো। এর মানে
এর মানে কাহিনীটা কি? এর মানে কাহিনীটা হচ্ছে আমরা যখন এভাবে আঘাত করি তখন আমাকে হেল্প করে ফেরেকটা ভিতরে ঢুকার জন্য দুইটা শক্তি হেল্প করে। একটা হচ্ছে হাফ mv² অথবা mgh, আর একটা হচ্ছে mgx। বাট আমি যখন এভাবে দেওয়ালে আঘাত করি তখন শুধুমাত্র হাফ mv² আমাকে হেল্প করে। ওই কারণে তুমি দেখবা এভাবে দেওয়ালে আঘাত করা পেরেক মারা আর এভাবে পেরেক মারা দুইটার মধ্যে কোনটা সহজ? অবশ্যই এভাবে মারাটা সহজ। কেন? এভাবে মারলে আমার হাফ mv²টাও কাজে লাগতেছে, তার সাথে আবার নতুন করে mgx একটা যুক্ত হচ্ছে, যেটা আমার আনুভূমিকভাবে যুক্ত হচ্ছে না। ওই কারণে তোমার দেখবা মিস্ত্রিরা কাজ করার সময় তারা সবসময় ভূমিতে কাজ করে, এভাবে কাজ করে। যখন আর পারতেছে না দেওয়ালে মারা ছাড়া তখন দেওয়ালে মারে, কিন্তু এভাবে কাজ করতে সুবিধাজনক। তাহলে আমরা কি দেখলাম? যে আমাদের আনুভূমিকভাবে যখন আমরা আঘাত করব তখন বিবেগে আঘাত করলে তার মধ্যে হাফ mv² পরিমাণ শক্তি ডেভেলপ হচ্ছে, তাকে প্রতিহত করতেছে কে? এই F পরিমাণ বল। এই বল কতক্ষণ ধরে প্রতিহত করলো? x দূরত্ব পর্যন্ত। কি পরিমাণ কাজ করলো? Fx। তাহলে এই Fx সমান হচ্ছে হাফ mv²। শেষ তো। এখানে x এর কারণে কোনো বিভব শক্তি ডেভেলপ হয় নাই, যার কারণে আগের মতো আমাদের mgx দেওয়া লাগে নাই। আগে আমরা দিছিলাম কি? আগে আমরা এরকম ইউজ করছিলাম না যে হাফ mv² প্লাস mgx ইকুয়ালস টু fx ইউজ করছিলাম না? এই জিনিসটা এবার আমার আসতেছে না। কেন আসতেছে না? কারণ এবার তো আনুভূমিকভাবে কোনো বিভব শক্তি ডেভেলপ করে না। বলো বুঝছি কিনা? আমার এখানে তো আটকাচ্ছে না, আমি তো দেখতেছি এখানে আটকাচ্ছে না। তোমার এখানে পার্সোনাল প্রবলেম হয়তো। আচ্ছা, তাহলে আমি ওভারঅল তোমাকে জাস্ট এই কথাটা বলে রাখি। দেখো একবার সিম্পল কথা হচ্ছে ভাইয়া, আমাদের ওভারঅল কথাটা হচ্ছে কি? ওভারঅল কথাটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। আমাদের কোনো একটা বস্তু যদি এই উচ্চতা থেকে পড়ে এবং ভূমির মধ্যে যদি x পরিমাণ ঢুকে যায়, ভূমি যদি বাধাদানকারী বল যদি আমাদের F হয়, তাহলে আমরা সিম্পল বলতে পারবো এইচ এর কারণে আমরা পাইলাম হচ্ছে mgh, x এর কারণে আমরা পাইলাম হচ্ছে mgx। এই দুইটাকে প্রতিহত করবে হচ্ছে fx। শেষ। এটা হচ্ছে প্রথম কথা। এবার সেকেন্ড কথা হচ্ছে, যদি আমাদের বস্তুটা এই উচ্চতা থেকে আমরা কাউন্ট না করে আমরা যদি চিন্তা করি সে বিবেগে আঘাত করতেছে, তখন থেকে আমার এটা হয়ে যাবে mgh এর জায়গায় হয়ে যাবে হাফ mv² গতিশক্তি প্লাস নিচের দিকে x পরিমাণ গমন করার কারণে mgx ডেভেলপ হলো ইকুয়ালস টু fx। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার যদি বলি না ভাইয়া এটা আমার দেওয়ালের মধ্যে প্রবেশ করতেছে, তখন আমরা বলতে পারবো তাকে যদি আমরা বিবেগে আঘাত করি এবং সে যদি দেওয়ালের মধ্যে x পরিমাণ ঢুকে যায়, দেওয়াল যদি আমাদের বিপরীত দিকে F পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে আমরা বলতে পারবো হাফ mv² ইকুয়ালস টু fx। শেষ। এই তিনটাই হচ্ছে আমাদের সূত্র। মানে আমাদের এই তিনভাবে আমাদের ম্যাথ আসতে পারে, এর বাইরে আমাদের কোনো ম্যাথ আসবে না এই টপিকস থেকে এর বাইরে কোনো ম্যাথ আসবে না। ওকে, এবার দেখো বোর্ডে যে দুইটা ম্যাথ আছে দুইটা তুমি ফকাফক করে ফেলতে পারবা, কোনো ব্যাপার না, খুব ইজি দুইটা ম্যাথ। দেখো তাহলে আমি বোর্ডের যে দুইটা ম্যাথ আছে ওই দুইটা ম্যাথ তোমাদেরকে করাই দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যদি করি একবারে সিম্পল এই তিনটে জিনিস মাথায় রাখবা। হ্যাঁ, অনেকে বলতে পারবে এগুলো তো বইতে নাই। আসলে বইতে তো আর একবারে পুঙ্খানুপুঙ্খরূপে সব অ্যাপ্লিকেশন থাকবে না। সূত্রগুলো তো বইতে আছে, খালি অ্যাপ্লিকেশনটা বইতে নাই, সেটা তোমাদেরকে করতে হচ্ছে। তো যেসব ম্যাথ লাগে সেগুলো সব টাইপের ম্যাথ আমি করে দিচ্ছি, তোমার কোনো টেনশন করতে হবে না। তোমাকে প্রথম ম্যাথটা বলে দিল 10 কেজি ভরের একটি বস্তুকে, তাহলে আমরা প্রথমেই ধরে নিলাম বস্তুর ভর m ইকুয়ালস টু হচ্ছে 10 কেজি। তুমি দেখো কত সোজা ম্যাথ, মানে থিওরিটা না জানলে খুবই কঠিন, থিওরি জানলে খুবই সোজা। একটি বস্তুকে 5 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, এর মানে হাইট দেওয়া আছে, দেখছো এত মিটার উঁচু থেকে ফেলে দিছি মানে কি দেওয়া আছে? হাইট দেওয়া আছে। তাহলে এইচ এর মান হচ্ছে 5 মিটার উঁচু থেকে ফেলে দিলাম এবং বস্তুটি একটি ফেরেকের উপর গিয়ে পড়লো। এইচ পরিমাণ উপর থেকে তুমি ফেলে দেওয়ার কারণে সে কোথায় যাইয়া পড়লো? একটা ফেরেকের উপর গিয়ে পড়লো। তাহলে দেখো এত উচ্চতা থেকে ফেলে দিলাম, একটা ফেরেকের উপর গিয়ে পড়লো। বুঝতেছো তো? আমাদের কনসেপ্ট নাম্বার 1।
ফেরেকটির তীক্ষ্ণ প্রান্ত মাটির সাথে স্পর্শযুক্ত ছিল, মানে এই যে একটা ফেরেকের উপর পড়লো, ফেরেকের তীক্ষ্ণ প্রান্ত একটি মাটির সাথে স্পর্শযুক্ত ছিল, এখান থেকে বস্তুটাকে ফেলে দিল, ধাক্কা দিয়ে মাটির ভিতরে ঢুকিয়ে দিল। এখন আমাকে বলা হলো দেখো ফেরেকটি তীক্ষ্ণ প্রান্ত মাটির সাথে স্পর্শযুক্ত ছিল, মাটির গড় প্রতিরোধ বল, আমরা বলছিলাম এটা আমাদের গড় হয়, হ্যাঁ সাধারণত আমাদের অ্যাভারেজ বেল্টে আমরা নিই, তাহলে আমরা এখানে গড় প্রতিরোধ বল কত পাইলাম, F ইকুয়ালস টু আমরা পাইলাম F ইকুয়ালস টু আমরা পাইলাম হচ্ছে 49490 নিউটন। এবার বললো ফেরেকটি মাটির ভিতর কতখানি প্রবেশ করবে, তাহলে ফেরেকটি মাটির ভিতর কতখানি প্রবেশ করবে, আমরা তো ধরেই নিয়েছিলাম যতখানি প্রবেশ করবে তার নাম হচ্ছে এক্স, তাহলে আমরা এক্স এর মানটা বের করব, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো, এম এর মান পেলাম, এইচ এর মান পাইলাম, এফ এর মান পাইলাম। এবার তুমি সুন্দর করে আমাদের এখানে ক্যালকুলেশন করে ফেলো, কি ক্যালকুলেশন করো তুমি বুঝতেই পারতেছো। প্রথম কথা, এটা কি আমাদের আনুভূমিক নাকি উলম্ব? অবশ্যই উলম্ব। উলম্ব হলে দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে বেগ দেওয়া থাকে আর একটা হচ্ছে উচ্চতা দেওয়া থাকে। এখানে কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এম জি এইচ প্লাস এম জি এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স। কার মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু হচ্ছে এম জি এইচ প্লাস এম জি এক্স ডিভাইডেড বাই এফ। আমরা চাইলে আর একটু সুন্দর করে লিখতে পারি এম জি কমন নিলে এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই এফ। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, এম এর মান হচ্ছে 10 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে কত, এইচ এর মান হচ্ছে আমাদের আমরা তো এক্স এর মান বের করব, আমরা তো এক্স এর মানটা বের করব, হ্যাঁ আমরা এক্স এর মানটা বের করব। তাহলে আমরা যেহেতু এক্স এর মানটা বের করবো, এক্স ওয়ালাগুলোকে এক পাশে নিই, এক্স ওয়ালাগুলোকে এক পাশে নিলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এক্স কমন নিলে আমরা পাবো হচ্ছে এফ মাইনাস এম জি ইন্টু এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি এম জি এইচ। মানে বুঝছো তো যে আমি এক্স ওয়ালা দুইটাকে এক পাশে নিলাম, ওকে। তাহলে আমার এক্স এর মান বের করবো, এক্স ইকুয়ালস টু হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই এফ মাইনাস এম জি। এবার দেখো আমাদের মানগুলা, এম এর মান হচ্ছে 10, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই এফ এর মান হচ্ছে 49490 মাইনাস এম এর মান হচ্ছে 10, জি এর মান হচ্ছে 9.8। ক্যালকুলেশন করলে আমরা আনসারটা পেয়ে যাব। দেখি তোমরা ক্যালকুলেশন করে বলো, আমাদের ক্যালকুলেশন করে বলো আনসারটা কত। আনসার আসবে 9.92 ইন্টু 10 ইনভার্স 3। সুতরাং এক্স ইকুয়ালস টু 9.92 ইন্টু 10 ইনভার্স 3 এত মিটার, এটাই হচ্ছে আমার আনসার। এর মানে সে দেওয়ালের ভিতরে এত মিটার ঢুকে যাবে। এই তানিষ্কা মুন্তা, এম জি এইচ ইকুয়ালস টু এফ এক্স, এরকম তো কোনো সূত্র নাই। এম জি এইচ প্লাস এম জি এক্স ইকুয়ালস টু এফ এক্স। আচ্ছা তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার সূত্র, এভাবে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো, বুঝছো কিনা বলো। এবার অনেকে বলতেছে ভাই এটা কি সরাসরি লিখে ফেলবো কিনা, না তুমি সরাসরি লিখবা না, তুমি তো সাজাই লিখবা, যে এরকম লিখবা আমাদের বস্তুটি এই সূত্রটা থেকে পড়লে আমাদের তার মধ্যে বিভব শক্তি সমান mgh। বস্তুটি বস্তুটি মাটির ভিতরে x পরিমাণ প্রবেশ করবে, x পরিমাণ প্রবেশ করলে শক্তি সমান হচ্ছে mgx। তারপর আমরা বলতে পারি বস্তুটির বাধাদানকারী বলের মান F, আমরা এটা ধরে নিছি, x হচ্ছে আমাদের কি কতটুকু প্রবেশ করলো, সুতরাং আমরা বলতে পারি আমাদের বাধাদানকারী বল দ্বারা প্রযুক্ত কৃত কাজ সমান হচ্ছে Fx। এবার সুতরাং আমরা বলতে পারি mgh প্লাস mgx সমান f(x)। এরপর এখান থেকে ক্যালকুলেশন করে যার মান বলবে তার মান বের করব। মানে এক কথায় এই লাইনটা হচ্ছে মেইন, এই লাইনটা জানা থাকলে এবার তোমাকে যার মান বলবে তুমি তার মানই বের করতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে বলো বুঝছি কি না, ঠিক করে দিচ্ছি সমস্যা নেই, বলো বুঝছি কি না।
এই ম্যাটটা বুঝছো কিনা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা কুইকলি আগাবো একটু। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড ম্যাথটা, এটাও তোমরা পারবে, এটা আবার রুয়েটে আসছিল, আমাদের সময় রুয়েটে আসছিল, যদি আমি রুয়েটে এক্সাম দিই নাই। কিরে আবার সমস্যা? ওকে, এবার একটু খেয়াল করে দেখি, আমাদের সেকেন্ড ম্যাথটা, প্রথম ম্যাথটা আমাদের বোঝানো শেষ, পরের ম্যাথটা রুয়েটে আসছিল, তো আমরা দেখি সেই ম্যাথটা আমরা সলভ করি এখন। আচ্ছা দেখো, তোমাকে বলা হলো হচ্ছে অনুভূমিক কাঠের উপর একটি পেরেক উলম্বভাবে রাখা আছে। মনে করো আমাদের অনুভূমিক এটা কাঠ, এই যে মনে করো এটা হচ্ছে কাঠের তক্তা, জাস্ট লাইক ডেট, এটা কাঠ আর কি, মনে করো এটা হচ্ছে একটি কি কাঠ, হ্যাঁ। এই কাঠের উপর একটি পেরেক রাখা আছে, এই যে কাঠের উপর একটি পেরেক রাখা আছে। তো বলা হলো অনুভূমিক কাঠের উপর একটি পেরেক উলম্বভাবে রাখা আছে। দেখো পেরেকটা কিন্তু উলম্বভাবে রাখা আছে, পেরেকটা উলম্বভাবে, এর মানে লম্বালম্বিভাবে রাখা আছে। 1 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা 1 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা পেরেকটিকে খাড়ার নিচের দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হলো। 1 কেজি ভরের হাতুড়ি দ্বারা আমরা কি করলাম, 1 কেজি ভরের হাতুড়ি দ্বারা এই পেরেকটিকে 1 কেজি ভরের হাতুড়ি দ্বারা পেরেকটিকে খাড়া নিচের দিকে কত বেগে আঘাত করা হলো, 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হলো। তাহলে বুঝতেই পারতেছো কার মান দেওয়া আছে, ভর। তাহলে হাতুড়ির ভরটা কত, m = হচ্ছে 1 কেজি। এই দেখো এখানে আবার কেউ পেরেকের ভর হিসাব করিও না, হ্যাঁ, এটা হচ্ছে হাতুড়ির ভর, বা যে বস্তু দ্বারা আঘাত করা হচ্ছে ওই বস্তুর ভর, অথবা যে বস্তুটা পড়তেছে ওই বস্তুর ভর, অ্যাকচুয়ালি ওই বস্তুর ভর। আবার পেরেকের ভর না, পেরেকের ভর নগণ্য, ওই জন্য আমরা কাউন্ট করি না। তাহলে আমাদের 1 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা পেরেকটিকে খাড়ার নিচে দিয়ে কত বেগে আঘাত করা হয়েছে, 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হলো। বলা হলো পেরেকটি কাঠের ভিতরে কতটুকু ঢুকে গেল, কাঠের ভিতরে 0.015 মিটার ঢুকে গেল। কাঠের ভিতরে যতটুকু ঢুকে যায় তাকে আমরা বলি হচ্ছে x এর মান হচ্ছে 0.015 মিটার। এবার বলা হলো ঢুকে গেলে গড় বাধাদানকারী বলের মান কত, এর মানে F = হোয়াট তোমাকে জিজ্ঞেস করা হলো। এবার তুমি বুঝতেই পারতেছো, তাহলে তুমি কিভাবে করবা, এই যে ভাইয়া উলম্বভাবে, পেরেক কিন্তু উলম্বভাবে আছে, আঘাতও করছে উলম্বভাবে, কিন্তু দেওয়া আছে কার মান, ব্যাগের মান। সো ব্যাগের মান দেওয়া থাকলে সূত্র হচ্ছে হাফ mv² প্লাস আমাদের mgx = হচ্ছে fx। কার মান বের করব ভাইয়া, f এর মানটা বের করব। কার মান বের করব ভাইয়া, f এর মানটা বের করব। তো আমরা f এর মান যদি বের করতে যাই তাহলে আমরা বলতে পারি = তাহলে এখান থেকে সিম্পল বলা যায় আমাদের হাফ mv² প্লাস mgx / x। তো তুমি এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করতে পারো, যেমন তুমি এক্সটাকে এখানে ডিস্ট্রিবিউটও করে দিতে পারো। ডিস্ট্রিবিউট করে দিলে এখানে বলা যায় mv² / 2x প্লাস xx কাটাকাটি mg। ক্যালকুলেশন করলে মান বের করবা। আমি এখান থেকে দেখে বলে দিচ্ছি, মানটা হচ্ছে 543.13 নিউটন, এই ধরনের একটা মান আসবে। এটা হচ্ছে আমার আনসার, শেষ। মানে কনসেপ্টটা জানলে খুবই সোজা, কনসেপ্ট না জানলে আমাদের এখানে ঝামেলায় পড়ার সমূহ সম্ভাবনা আছে। একটুক বুঝছি কিনা বলি, একটুক বুঝে থাকলে এবার আমরা আমার সামনের দিকে আগাই। একটু বুঝে থাকলে আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, তো এই ধরনের ম্যাথগুলো তো অনেকে অনেক প্রবলেম করে আমাকে কয়েকজনে পার্সোনালি বলছিল সলভ করে দিতে। আমি এমনি সলভ করে দিতাম, কারণ প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ যেগুলো আলাদা সেগুলো তো আমাকে সলভ করে দিতে হবে। তো আমি না করালে তো তুমি এটা পারবা না, এটা আমিও জানি।
আমি এমনি করে দিতাম, তাও অনেকে আমাকে বলছে, তাদেরকেও ধন্যবাদ। এবার আমি সামনের দিকে আগাই। ওকে, এবার সামনের দিকে আগাইলে এবার হচ্ছে শক্তির নিত্যতা নীতির ব্যবহার। হ্যাঁ, তাহলে আমরা আসি এবার শক্তির নিত্যতা সূত্রের ব্যবহার শিখব। শক্তির নিত্যতা সূত্র বা শক্তির নিত্যতা নীতির ব্যবহার, যা আমরা শক্তির নিত্যতা সূত্র বা শক্তির নিত্যতা সূত্র আমরা জানি, নিত্যতার নীতি আমরা জানি। আমরা আসলে যে শক্তি পড়ছি তার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। তো আমরা এখানে শুধু যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। এখানে দুই ধরনের শক্তি আছে, গতিশক্তি, বিভব শক্তি। তো এটার আমাদের ব্যবহার আছে। তো এটার আমাদের বই অনুযায়ী আমাদের তিন ধরনের ব্যবহার আছে। তিন ধরনের ব্যবহার আছে। এক নম্বর ব্যবহার হচ্ছে আমাদের উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা নির্ণয়। উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা নির্ণয়, সর্বোচ্চ উচ্চতা নির্ণয়, যেটা তোমরা গতিবিদ্যাতে নির্ণয় করছিলা, উচ্চতা নির্ণয়, যেটা আমরা গতিবিদ্যায় বের করছিলাম। এখন আমরা এখানে অন্য ওয়েতে বের করব। উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা নির্ণয়, অর্থাৎ কোনো একটা বস্তুকে খাড়াভাবে উপরের দিকে যে নিক্ষেপ করলাম, ওই খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করলে তার সর্বাধিক উচ্চতাটা কত, সর্বোচ্চ কত উচ্চতায় সে উঠবে, সেটা আমরা বের করতে পারি। কীভাবে পারি একটু পরেই দেখাচ্ছি। দুই নম্বর ব্যবহার আমরা শুধুমাত্র আমার বইতে যেগুলো আছে সেগুলো ব্যবহার করব। তো আমাদের দুই নম্বর ব্যবহার হচ্ছে আমাদের সরল চন্দিত গতির। হ্যাঁ, সরল চন্দিত গতিতে এটা ব্যবহৃত হয়। সরল চন্দিত গতি বা সরল দোলন গতি, সরল চন্দিত গতিতে এটা ব্যবহার হয়। এবং এই সরল চন্দিত গতিতে আমরা যে কোনো মুহূর্তে তার ব্যাগটা বের করতে পারবো। আসলে এই কনসেপ্টটা মেইনলি আমাদের আছে হচ্ছে 8 নম্বর অধ্যায়ে, পর্যাবৃত্ত গতি নামে আমাদের একটা অধ্যায়ে আছে। এটা হচ্ছে ওইখানকার কনসেপ্ট, তবে ওইখানে তো আর শক্তি দিয়ে ক্যালকুলেশন করা হয় না। এখন আমরা ওই কারণে ওই অধ্যায়ের কনসেপ্টটা এখানে পড়তে গেলে ছোটোখাটো কিছু জিনিস আমাকে মুখস্থ করে নিতে হবে। আমি পড়ানোর সময় বলবো কি মুখস্থ করতে হবে, কারণ ওগুলো মুখস্থ না করলে তুমি ঝামেলায় পড়ে যাবা। ওই অধ্যায়ে গেলে আমরা বুঝবো কেন, কিন্তু আসলে আমরা তো ওই অধ্যায় এখন পড়াচ্ছি না, এখানে পড়ানোর সময় ছোটোখাটো একটা জিনিস মুখস্থ করব। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের সরল দোলক। আচ্ছা, আমাদেরকে একটু কমেন্টে কনফার্ম করো তো, সরল দোলক কি তোমরা 9 10-এ পড়ছিলা? একটু আমাকে কমেন্টে বলো তো, সরল দোলক কি তোমরা 9 10-এ পড়ছিলে কিনা? সরল দোলক তোমরা 9 10-এ পড়ছিলে কিনা একটু আমাকে কমেন্টে কনফার্ম করো তো। সরল দোলক 9 10-এ তোমাদের পড়া হয়েছিল? আচ্ছা, তো সরল দোলকটা আসলে আমরা যখন 9 10-এ পড়ছিলাম আমাদের সময় সিলেবাসে ছিল, 9 10-এর সিলেবাসে ছিল। তো সরল দোলকের প্রাথমিক ব্যাপার সেবাগুলো, সরল দোলকের সূত্রগুলা, তো এগুলা ইন্টারমিডিয়েটও আমাদের সিলেবাসে আছে। কিন্তু এই যে আছেটা হচ্ছে আমাদের 8 নম্বর অধ্যায়, যে আমরা যখন পর্যাবৃত্ত গতি অধ্যায়টা পড়াবো, ওই অধ্যায় পড়াতে গেলে আমি সরল দোলকের ইন অ্যান্ড আউটের ডিটেলস সব পড়াবো। কিন্তু এখন হচ্ছে জাস্ট তোমাকে সরল দোলক কি জাস্ট একটু জেনে রাখলে হবে, কোনো সূত্র লাগবে না, কিছু লাগবে না, যা লাগবে আমরা তা করে দিব। তো সরল দোলক নামটার সাথে তোমরা পরিচিত হইলে হবে। এখন শুধুমাত্র তোমরা সরল দোলক নামটার সাথে পরিচিত হইলে হবে। ওকে, তাহলে আসো আমরা
এই আমরা এই তিনটে জিনিস পড়বো, যে শক্তির নিত্যতা সূত্র বা আমাদের শক্তির নিত্যতা সূত্র বা শক্তির নিত্যতা নীতির যে ব্যবহার, তার মধ্যে 1 নম্বর ব্যবহার হচ্ছে উৎকৃষ্ট বস্তুর সর্বাধিক উচ্চতা নির্ণয়। সেটা আমরা আগেও নির্ণয় করছিলাম, এখনও নির্ণয় করবো, তবে ভিন্ন ওয়েতে। এখন আমরা মেইন টার্গেট হচ্ছে শক্তির নিত্যতা সূত্র কীভাবে ব্যবহার করা যায়। এরপর হচ্ছে সরল সন্ধিত গতি, যেটা আমরা 9, 10-এ হালকা জানছো, বাট বেশি জানো নেই। যেগুলো জানার কথা সেগুলো ইন্টারমিডিয়েটে জানবা, ওইগুলো জানার আগেই তোমাকে কিছু জিনিস মুখস্থ করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের কিছু করার নেই, আসলে ওই অধ্যায়ের কনসেপ্ট এখানে আমরা ছোট্ট করে ব্যবহার করব। তারপর হচ্ছে সরল দোলক, তাও ওই অধ্যায়ের কনসেপ্ট, তাও আমরা এখানে যতদূর লাগে ততটুকু ব্যবহার করব। তবে এটার জন্য সরল দোলকের সূত্রগুলো জানা লাগবে না, কিছু জানা লাগবে না। তো আমরা আসি আস্তে আস্তে সামনের দিকে আগাই। আজকে তো ব্লার করতেছে কেন? ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথমে করবো হচ্ছে উৎক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা নির্ণয়। তো আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে এটা, উৎক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা নির্ণয়। তো উৎক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কিভাবে নির্ণয় করা যায় আমাদের শক্তির নিত্যতা সূত্রের মাধ্যমে, সেটাই আমরা দেখব। তো একটু খেয়াল করে দেখি, আমরা উৎক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা নির্ণয় করব। তো উৎক্ষিপ্ত বস্তু যদি সর্বাধিক উচ্চতা নির্ণয় করি, তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ভূমি, খুবই ইজি। এটা হচ্ছে আমাদের ভূমি। ভূমি থেকে কোনো একটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম। আমি যে ব্যাগে নিক্ষেপ করলাম সেই ব্যাগটা হচ্ছে V0। এই V0 আদি ব্যাগে আমি নিক্ষেপ করলাম। V0 আদি ব্যাগে নিক্ষেপ করলে এই বস্তুটা উপরে উঠতে উঠতে একটা নির্দিষ্ট উচ্চতা উঠার পর সে আর কি উঠবে না। এর মানে এখানে তার ব্যাগের মানটা হয়ে যাবে 0। ওকে, সে কতটুকু উচ্চতা উঠলো, সে যতটুকু উচ্চতা গমন করলো তাকে নাম দিলাম হচ্ছে h। এখন আমার কথা হচ্ছে, ভাইয়া এই বস্তুটা এতটুকু উঠার পর আর উঠে না, সে কতটুকু উঠলো h পরিমাণ। এই এইচটাকে আমরা বলতেছি হচ্ছে h ম্যাক্স বা সর্বাধিক উচ্চতা। যা আমাদের এই এইচ ম্যাক্সটা আমাকে বের করতে হবে সংরক্ষণশীলতা নীতি ব্যবহার করে। তাহলে দেখো, আমরা একটা কথা বলতে পারি, শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী এই যে এই পয়েন্টে মোট শক্তি, এই পয়েন্টে মোট শক্তি আর এই পয়েন্টে মোট শক্তি পরস্পর কেমন হবে? অবশ্যই সমান হবে। সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি এবং সর্বনিম্ন উচ্চতায় মোট শক্তি, এই দুইটা পরস্পর কেমন? এই দুইটা হচ্ছে পরস্পর সমান। এবং সেই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। কাজে লাগাইলে আমার অটোমেটিক সব কিছু বের হয়ে যাবে। তাহলে আসো আমরা বের করি যে ভাইয়া এই পয়েন্টে শক্তিটা কত। এই পয়েন্টে যদি আমরা গতিশক্তি বের করতে চাই, এই পয়েন্টে ব্যাগের মান হচ্ছে V0, এর মানে গতিশক্তি হচ্ছে 1/2 mv0²। এই পয়েন্টে যদি বিভব শক্তি বের করতে চাই, এই পয়েন্টে বিভব শক্তি Ef = 0। কেন? ভূমিতে h এর মান তো 0। তাহলে আমরা এভাবে বলতে পারি বিভব শক্তি mgh, h এর মান তো কত? 0, mg × 0 মানে 0। তাহলে আমরা বলতে পারি ভূমিতে গতিশক্তি হচ্ছে 1/2 mv0² আর বিভব শক্তির মান হচ্ছে 0। আর সর্বোচ্চ বিন্দু যেটা, এই সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তির মান হচ্ছে Ek = 1/2 mv²। তো আমরা জানি সর্বোচ্চ বিন্দুতে b এর মান কত? b এর মান হচ্ছে 0, 0² মান হচ্ছে 0। আর এখানে বিভব শক্তি যদি বের করতে চাই সর্বোচ্চ বিন্দুতে, সেটা হচ্ছে আমাদের mgh। h মানে কি? h মানে হচ্ছে কতটুকু উপরে, কতটুকু উপরে? ম্যাক্সিমাম উপরে। তাহলে h ম্যাক্স হবে। হ্যাঁ, এটা হবে h ম্যাক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের E উপরে সমান E নিচে, অর্থাৎ উপরে মোট শক্তি সমান হচ্ছে নিচে মোট শক্তি। উপরে মোট শক্তি কত? বা গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি 0, বিভব শক্তি হচ্ছে mgh ম্যাক্স। আর নিচে গতিশক্তি কত? 1/2 mv0², 1/2 mv0², বিভব শক্তি 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি mg × h max = 1/2 mv0²। এবার দেখো এখান থেকে একটু খেয়াল করলে দেখবা m চলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি gh max = হচ্ছে বলা যায় v0² / 2। জিটা নিচে নামাইলে আমরা বলতে পারি h max = v0² / 2g। এই জিনিসটা আমরা 9, 10-এও পড়ছি এবং ইন্টারমিডিয়েটেও আমরা 3 নম্বর অধ্যায়ে প্রমাণ করছি h max = v0² / 2g। তবে আজকে নতুনভাবে প্রমাণ করলাম শক্তির সংরক্ষণশীলতা নীতি, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি ব্যবহার করেও আমরা সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে পারি। বলো আমাদের এটা ক্লিয়ার কিনা?
অ্যাসেনশিয়াম উৎক্ষিপ্ত মানে কি? উৎক্ষিপ্ত মানে হচ্ছে উপরে নিক্ষিপ্ত। আমাদের উৎক্ষিপ্ত মানেই হচ্ছে নিক্ষিপ্ত, মানে কোনো একটা জায়গা থেকে তাকে উৎখাত করে দেওয়া। আমরা বলি না আমাদের ওই গোষ্ঠীকে উৎখাত করে দিল। উৎখাত করে দিল মানে ওই জায়গা থেকে তাড়াই দিল। আমরাও একটা বস্তুকে এখান থেকে তাড়াই দিলাম, উৎক্ষিপ্ত করে দিলাম একটা বস্তুকে এখান থেকে তাড়াই দিলাম উপর দিকে। আমরা এখানে উৎক্ষিপ্ত বলতে মেইনলি আমরা উপর দিকে নিক্ষিপ্তটা মিন করতেছি আমাদের এখানে, অর্থাৎ খাটাবাবু উপর দিকে নিক্ষিপ্ত। বলো বুঝছো কিনা? এটা তোমরা সবাই পারো, এটা তো তোমরা সবাই পারার কথা। এটা তো তোমরা সবাই পারার কথা। ওকে, এবার আসি আমাদের সরল চন্দিত গতি বা সরল দোলন গতি, সিম্পল হারমোনিক মোশন। তো সরল দোলন গতিটা আমরা একটু দেখি। আচ্ছা, এবার আমরা পড়ি হচ্ছে সরল দোলন গতি। হ্যাঁ, সরল দোলন গতি, সরল দোলন গতি। এই সরল দোলন গতি বা আমরা বলতে পারি সরল চন্দিত গতি, বা এটাকে বলা যায় সরল চন্দিত গতি, বা ইংলিশে আমরা বলি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, বা সংক্ষেপে আমরা এভাবে বলি SHM, সিম্পল হারমোনিক মোশন। তো এটা হচ্ছে আমার মেইন থিমটা। তো সিম্পল হারমোনিক মোশন তোমাদের 9 10 ছিল। তোমরা জেনারেল ব্যাপারগুলো আসলে আশা করি জানো যে আমাদের সিম্পল হারমোনিক মোশন কাকে বলে। তো আমরা প্রথম কথায় বলি আমার সিম্পল হারমোনিক মোশন এটা হচ্ছে একটা সাইন কার্ভ। হ্যাঁ, তো আমরা এটা যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা হয় এরকম, এই যে গ্রাফটা হয় কি এরকম, এবং আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে তার এইদিকে ওয়াই অক্ষ বরাবর থাকে কি, ওয়াই অক্ষ বরাবর থাকে হচ্ছে তার সরণ। তো আমাদের এখানে যদি আমি চিন্তা করি এই পয়েন্টের সরণ কত, এই পয়েন্টের সরণ এতটুকু, এই পয়েন্টের সরণ কত এতটুকু, এই পয়েন্টের সরণ কত এতটুকু, এই পয়েন্টের সরণ এতটুকু, এই পয়েন্টে 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 এতটুকু, মানে বুঝতে পারতেছো তো এক এক পয়েন্টের সরণ। এই যে আমরা এটা দ্বারা সরণ মিন করি, অর্থাৎ আমাদের সময়ের সাথে সাথে আমরা যদি এদিকে সময় দিই, সময়ের সাথে সাথে তার সরণের গ্রাফটা দেখানো হয়েছে। তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে দেখতেছি প্রাথমিক অবস্থায় তার সরণ ছিল 0, এরপর সরণের মান ঊর্ধ্বমুখী, এরপর নিম্নমুখী, আর নিচের দিকে নামে, আবার উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে। এর মানে তুমি বুঝে গেছো সিম্পল হারমোনিক মোশন মানে হচ্ছে, টিভিতে বিভিন্ন ড্যান্স দেখায় না, সিম্পল হারমোনিক মোশন জাস্ট লাইক দ্যাট। যারা মনে করো ড্যান্স করার সময় সিম্পল হারমোনিক মোশনটা পারফেক্টলি ইউজ করতে পারবে, তাদের ড্যান্সটা তত স্মুথ হবে, তত সুন্দর লাগবে। তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশন দেখলাম। তো এক্ষেত্রে সর্বোচ্চ যে সরণটা, তার সরণটা দেখো উপরে নিচে আমার মুভমেন্ট করতেছে। এর মধ্যে আমার সরণ যেটা ম্যাক্সিমাম ওয়াই, সরণটাকে মনে করো আমি ওয়াই নাম দিলাম। ওয়াইয়ের যে ম্যাক্সিমাম মানটা, বা আমরা এটাকে এক্সও বলতে পারি, যেটাই সরণটাকে আমরা বলতে পারি মনে করো এক্স বলি, ওয়াই বলি, এই সর্বোচ্চ সরণ যেটা, এই এক্সের ম্যাক্সিমাম মান তাকে আমরা বলি হচ্ছে বিস্তার, এটাকে আমরা কি বলি বিস্তার। তাহলে আমাদের সর্বাধিক সরণটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। তাহলে আমরা এইদিকে সরণটা বের করতেছি, তাহলে এই যে এখানে সরণটা হচ্ছে সর্বাধিক, এটা হচ্ছে আমাদের বিস্তার। এখানে সরণটা সর্বাধিক, এটা হচ্ছে আমার বিস্তার। এখানে সরণটা সর্বাধিক, এটা হচ্ছে আমার বিস্তার। এখানে সরণটা আমার সর্বাধিক, এটা হচ্ছে আমার বিস্তার। তাহলে কোনো একটা বস্তুকে কিচ্ছু না উপরে নিচে বা মুভমেন্ট করা, বা এটা হচ্ছে আমাদের কি বিস্তার, আমাদের সিম্পল হারমোনিক মোশন। যেমন কোনো একটি স্প্রিংকে ঝুলাই দিলা, এভাবে টেনে এক সাম্যাবস্থান থেকে একটু টেনে ছেড়ে দিলা, স্প্রিংটা উপরে নিচে বা মুভমেন্ট করতে থাকবে। যেমন তোমার কোনো একটা স্প্রিংয়ের এটা মনে করো সাম্যাবস্থান, তাকে তুমি এতটুকু টেনে ছেড়ে দিলা, যতটুকু টেনে ছেড়ে দিলা এটা হচ্ছে তার বিস্তার। এতটুকু টেনে ছেড়ে দিলা, সে যতটুকু নিচের দিকে টানছো ঠিক ততটুকু উপরে উঠবে, এই স্প্রিংটা এভাবে করতে থাকবে। বুঝছো তো? তাহলে আমাদের এটা হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশন। স্প্রিংয়ের মোশনটা আমাদের একটা সিম্পল হারমোনিক মোশন, বা সরল সন্ধিত স্পন্দন, বা সরল দোলন গতি। তো এই ক্ষেত্রে তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি, তো আমরা এটাকে বলতে পারতেছি হচ্ছে তার এই পয়েন্ট হচ্ছে তার সাম্যাবস্থান, এই পয়েন্ট হচ্ছে তার সাম্যাবস্থান, আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এটা হচ্ছে তাদের সর্বাধিক অবস্থান। এটা হচ্ছে তাদের কোন অবস্থান? সর্বাধিক অবস্থান, সর্বাধিক অবস্থান। এখন মনে করো আমাদের কোন একটা স্প্রিং, এই স্প্রিংটা হচ্ছে আমাদের এরকম একটি স্প্রিং, আমাদের এটা হচ্ছে তার এই পয়েন্ট হচ্ছে তার সাম্যাবস্থান, এটা হচ্ছে মনে করো তার সাম্যাবস্থা, এই সাম্যাবস্থা। তো পরীক্ষায় তোমাকে যেটা বলে দিল, এই স্প্রিংটাকে আমি 5 সেন্টিমিটার নিচের দিকে টেনে ছেড়ে দিলাম,
তাহলে আমি স্প্রিংটাকে 5 সেন্টিমিটার নিচের দিকে টানলাম, এতটুকু টানলাম, এতটুকু টেনে আমি ছেড়ে দিছি, স্প্রিংটাকে এতটুকু আমি টেনে ছেড়ে দিছি। তাহলে কি হবে বলো তো, এতটুকু টেনে ছেড়ে দিছি মানে হচ্ছে এটা মনে করো আমাদের এক্স পরিমাণ টেনে আমি ছেড়ে দিছি, তাহলে সে উপরের দিকে আরও এক্স পরিমাণ উপরে উঠবে, এটাও এক্স। তাহলে কি হবে, এই স্প্রিংটা এতটুকু টেনে ছেড়ে দিলে সে কিন্তু এখানে যায় থেমে যাবে না, সে উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, এভাবে চলতে থাকবে আজীবন। তবে পারিপার্শ্বিক বাধার কারণে একসময় থেমে যায়, কিন্তু নর্মালি আমরা থিওরিটিক্যালি বললে এটা আজীবন এভাবে চলতেই থাকার কথা। এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে সঞ্চিত বিভব শক্তি আমরা কত জানি, হাফ কে এক্স স্কোয়ার, সেটাও কিন্তু আমরা আগে দেখছিলাম। তাহলে এই সর্বাধিক সরণটাকে আমরা বলতেছি তার বিস্তার, যতটুকু টেনে আমি ছেড়ে দিলাম সেটা হচ্ছে তার বিস্তার। তাহলে এখন আমার কথা হচ্ছে এই বিস্তারের পজিশনে এই পয়েন্টে তার বেগটা কত, একটু বলো তো, বিস্তারের পজিশনে তার বেগটা কত? অবশ্যই ভাইয়া বিস্তারের পজিশনে তার বেগের মানটা হচ্ছে 0। বিস্তারের পজিশন যদি আমি চিন্তা করি, সেই বিস্তারের পজিশনে তার বেগের মানটা কত? 0। তাহলে এই বিস্তারের পজিশনে তার বেগের মানটা হচ্ছে 0, এখানে যায় সে থেমে যায়। তাহলে এই বিস্তারের পজিশনে বেগ 0 হলেও প্রত্যেকটা পজিশনে কিন্তু বেগ 0 না, অন্য যে কোনো একটা পজিশন নিলে সেই পয়েন্টে বেগের মানটা কত সেটা আমরা এই কনসেপ্ট দিয়ে বের করতে পারবো। মানে আমরা জানি হচ্ছে বিস্তার যেখানে, মানে সর্বোচ্চ অবস্থান যেখানে, সেখানে তার বেগের মান 0, কিন্তু অন্যান্য পয়েন্টগুলোতে তার বেগের মান 0 না। তাহলে আমাদের অন্যান্য পয়েন্টগুলোতে তার বেগের মান কত সেটা আমরা এখন বের করব। অন্যান্য পয়েন্টগুলোতে তার বেগের মান কত সেটা আমরা বের করব। এটা হচ্ছে তার বিস্তার, এটা হচ্ছে তার বিস্তার, এটা হচ্ছে তার বিস্তার, যতটুকু টেনে ছেড়ে দিলাম সেটা হচ্ছে তার বিস্তার। এখন আমার ডিফারেন্ট পয়েন্টগুলোতে তার বেগের মান কত সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো। বলো আমাকে আগে এই কথাটা বুঝছি কিনা, এখন যে কথাটা বললাম সেই কথাটা আমরা বুঝছি কিনা বলো, এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো বুঝছি কিনা বলো। সিম্পলভাবে আমরা সিম্পল হারমোনিক মোশনের বিভিন্ন কথা বলে দিলাম। হ্যাঁ বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। আচ্ছা যাক, এবার আসো তোমাদেরকে তাহলে এই কনসেপ্টটা আমরা দেখাই। আমি এগুলো বলছি, এগুলো তুমি বইতে ডিরেক্টলি পাবা না, কারণ হচ্ছে এই অধ্যায়টা তো আমাদের এখানকার না, আমাদের এই কনসেপ্টটা তো এখানকার না, যেখানে আছে সেখানে ব্যাখ্যা করা আছে, বাট সেখানে তোমার যাওয়ার দরকার নেই, আমি বেসিক কথাগুলো তোমাকে বলে দিলাম। তো এখন আমি তোমাকে একটা জিনিস দেখাই, এখন আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই যে কোন একটা পয়েন্ট, এটা হচ্ছে মনে করো তার সাম্যাবস্থান, যে কোনো একটা বস্তু, মানে সিম্পল হারমোনিক মোশনে থাকবে সরল দোলন গতিসম্পন্ন কোন একটা বস্তু, ওই বস্তুর এই পজিশনটা হচ্ছে তার কি সাম্যাবস্থান, তার কি সাম্যাবস্থান। এবং আমাদের সাম্যাবস্থান এই বস্তুটাকেও আরেকটা কথা আমরা বলে রাখি, সরল দোলন গতির ক্ষেত্রে আমাদের বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটা তো জানো। আমরা যে পরিমাণ, ওই যে একটু আগে যে আমরা স্প্রিংটাকে টানলাম, এটা বল প্রয়োগ করছি না, এই প্রযুক্ত বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, প্রযুক্ত বল সরণের সমান এবং বিপরীতমুখী, এটা হচ্ছে সরলসন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য। কেন বিপরীতমুখী, কেন সব কিছু আমরা জানবো হচ্ছে কোথায়, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করবো। বাট আপাতত তোমাকে একটু জেনে রাখতে হবে সরল দোলন গতির ক্ষেত্রে প্রযুক্ত বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে প্রযুক্ত বল যদি সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, তাহলে আমরা এখানে F = বলতে পারবো K × -x, মানে আমরা এখান থেকে বলতে পারবো F = -kx। এখানে যে কেটা দেখতেছ, এই কে যেটা, এই কেটাকে আমরা বলি এখানে বল ধ্রুবক। কি বলি? এটাকে আমরা বল ধ্রুবক নামে একটা কথা বলি, এটাকে আমরা বলি কি বল ধ্রুবক। তাহলে আমরা এখানে যে কেটা পাচ্ছি, এই কে এর নাম হচ্ছে কি বল ধ্রুবক, এই কে এর নাম কি বল ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে চাইলেই বলতে পারি আমাদের F = -kx, এটা হচ্ছে আমাদের বল ধ্রুবক। আর বল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, আমাদের তারপর হচ্ছে তোমরা আমাদের স্থিতিস্থাপক ধ্রুবক বলতে পারি। আর এখান থেকে তো আমরা বলছিলাম তার এক্স পরিমাণ সরণের কারণে তার মধ্যে যে পরিমাণ শক্তি ডেভেলপ হবে সেটা হচ্ছে কত, ½ kx², সেটা তোমাদেরকে আগে আমি দেখাইছিলাম, তাই না? ওকে, এবার আসো তাহলে আমরা এগুলো আমরা নর্মালি জানি, আমরা অলরেডি প্রমাণও করছি। এবার তুমি একটু এদিকে খেয়াল করে দেখো, এটা হচ্ছে তার সাম্যাবস্থান। এখন সাম্যাবস্থান থেকে এটা আমাদের এটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব এদিক সেদিক করে, তাহলে আমরা ধরে নিচ্ছি সে আমাদের এই যে এটা একটা অবস্থান, এটা একটা অবস্থান, এটা হচ্ছে আমার সর্বোচ্চ অবস্থান, এটা হচ্ছে আমার সর্বোচ্চ অবস্থান, আবার এটাও হচ্ছে আমার সর্বোচ্চ অবস্থান। তাহলে এই সর্বোচ্চ অবস্থান যদি হয়, তাহলে সিম্পলভাবে আমরা বলতে পারি ভাইয়া এতটুকু অংশকে আমরা বলি বিস্তার এ, এতটুকু অংশকে আমরা বলি হচ্ছে বিস্তার এ। সে এই পরিমাণ উপরে নিচে আপ ডাউন করে।
এখন কোনো একটা স্পেসিফিক পয়েন্ট আমি নিয়ে নিলাম, এই পয়েন্টটা আমি কিচ্ছুই জানি না, তো সাম্যাবস্থান থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে এক্স। মাথায় রাখবো দূরত্ব সবসময় কোথেকে কাউন্ট করে, সাম্যাবস্থান থেকে। দূরত্ব কোথেকে কাউন্ট করে, সাম্যাবস্থান থেকে। তাহলে আমাদের এই পয়েন্টের সাম্যাবস্থান থেকে কতটুকু দূরত্বে আছে, এক্স দূরত্বে। এখন আমার কোয়েশ্চেন হলো এই পয়েন্টের ব্যাগটা কত সেটা আমরা বের করে তোমাদেরকে দেখাবো। এই পয়েন্টের ব্যাগটা কত সেটা তোমাদেরকে আমি বের করে দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, সর্বোচ্চ বিন্দু যেটা, এই সর্বোচ্চ বিন্দুতে ব্যাগের মান কত, 0, এবং সর্বোচ্চ বিন্দুতে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এ। সর্বোচ্চ বিন্দুতে ব্যাগের মান 0, সর্বোচ্চ বিন্দুতে এক্স এর মান হচ্ছে এ। তাহলে আমরা যদি একটা কথা বলি, এই সর্বোচ্চ বিন্দু যদি তুমি চিন্তা করো, এই সর্বোচ্চ বিন্দু, তাহলে আমি এখানে নিচে দেখাই সর্বোচ্চ বিন্দু। এই সর্বোচ্চ বিন্দুতে স্প্রিং এর গতিশক্তি কত, বা এই সর্বোচ্চ বিন্দুতে স্প্রিং এর গতিশক্তি হচ্ছে, আমাদের গতিশক্তি হচ্ছে 0। কেন 0 ভাইয়া, কারণ সর্বোচ্চ বিন্দুতে ব্যাগের মানটা 0। এবার আছে সর্বোচ্চ বিন্দুতে স্প্রিং এর বিভব শক্তি কত, আমরা জানি স্প্রিং এর বিভব শক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এই কে এক্স স্কোয়ারের মধ্যে সর্বোচ্চ বিন্দুতে এক্স এর মানটা কত, মানে সর্বোচ্চ বিন্দুতে হচ্ছে এক্স এর মানটা হচ্ছে এ এর সমান, হাফ কে এ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং সর্বোচ্চ বিন্দুতে টোটাল শক্তিটা কত, টোটাল ই সর্বোচ্চ বিন্দুতে আমার শক্তি সমান কত, সর্বোচ্চ বিন্দুতে টোটাল শক্তি হচ্ছে 0 প্লাস হাফ কে এ স্কোয়ার সমান হাফ কে এ স্কোয়ার। এর মানে আমরা সরল দোলন গতির ক্ষেত্রে আমরা যা দেখতেছি, সর্বোচ্চ বিন্দুতে টোটাল যে শক্তিটা সেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এতটুকু নিয়ে আমার কারো কোনো মাথা ব্যথা আছে কিনা? সর্বোচ্চ বিন্দুতে টোটাল শক্তিটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এতটুকু নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে কিনা? সর্বোচ্চ বিন্দুতে শক্তিটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এতটুকু নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে কিনা? সর্বোচ্চ বিন্দুতে হাফ কে এক্স কে স্কোয়ার, এতটুকু নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে কিনা? বলো, কুইক কমেন্ট রেসপন্স করো। এবার আসো যে কোনো বিন্দু এই বিন্দুটা নিলাম, এই বিন্দুতে আমরা জানি না তার ব্যাগ কত, আমি ধরে নিচ্ছি তার ব্যাগটা বি, এটা আমরা বের করব। তার ব্যাগ যদি ভি হয়, এই বিন্দুতে তার গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এই বিন্দুতে সরণ কত, এই বিন্দুতে সরণটা হচ্ছে এক্স, এক্স এর মান বলে দিবে এতটুকু দূরত্বে সরণ কত। তাহলে সাম্যাবস্থা থেকে সরণ যখন এক্স, তখন আমরা বলতে পারবো তার মধ্যে বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি তার গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, এবং আমাদের এখানে বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। অতএব আমরা এখান থেকে বলতে পারি তার মোট শক্তি সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু। এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা কি বলতে পারি? শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা বলতে পারি আমার সকল বিন্দুতে শক্তি সেম। তাহলে সর্বোচ্চ বিন্দুতে শক্তির মান যা, যে কোনো বিন্দুতে শক্তির মানও সেম। যে কোনো বিন্দু যদি নিই, ওই বিন্দুতে শক্তির মান সেম। সর্বোচ্চ বিন্দুতে শক্তি কত? সর্বোচ্চ বিন্দুতে শক্তি হচ্ছে মোট শক্তি হাফ কে স্কোয়ার। যে কোনো বিন্দুতে শক্তিটা কত? যে কোনো বিন্দুতে শক্তিটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার। কার মান বের করব? ব্যাগের মান বের করব। তার আগে দেখো প্রত্যেকটা থেকে হাফ বের করে দেওয়া যায়, তাহলে হাফ কেটে দিলে কে স্কোয়ার সমান এম বি স্কোয়ার প্লাস কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি এম বি স্কোয়ার সমান কি বলা যায়? এখান থেকে বলা যায় এম বি স্কোয়ার সমান হচ্ছে কে এ স্কোয়ার মাইনাস কে এক্স স্কোয়ার। কে কমন নিলে বলা যায় কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে বলা যায় বি স্কোয়ার ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এম ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার একটা জিনিস মুখস্থ করতে হবে, এই যে বললাম মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? মুখস্থ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এম, এটা তোমাকে মুখস্থ করতে হবে। ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে ডিভাইড বাই এম। সুতরাং এখান থেকে বলতে পারি ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে ডিভাইড বাই এম। এটা হচ্ছে আমরা কোথায় কেন এভাবে লিখতেছি, কিভাবে লিখতেছি, কেন এটা সব কিছুর আনসার পাবো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে। এই জিনিসটা আমাকে আপাতত
আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এখানে ওমেগার নামটাকে আমরা বলি, ওমেগার নাম হচ্ছে, এটা কিন্তু কৌণিক বেগ না, এটা হচ্ছে আমার কৌণিক কম্পাঙ্ক। এই ওমেগার নাম কি? কৌণিক কম্পাঙ্ক। সরল দোলন গতির ক্ষেত্রে এই ওমেগাকে আমরা বলি হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এই ওমেগাকে বলি কি? কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বলতে পারবো বি স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম কে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যদি অপোজিটে নিয়ে যাও বি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক সেম সূত্রটা আমরা ওই অধ্যায়ে গেলেও পাবো। এই সূত্রটা আমরা ওই অধ্যায়ে গেলেও পাবো, তবে আমরা অন্যভাবে প্রমাণ করব। এই সূত্রটা ওই অধ্যায়ে গেলে পাবো, তবে আমরা অন্যভাবে প্রমাণ করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমাদের আবারও বলতেছি কে বাই এম সমান ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, এটা আমরা পাবো হচ্ছে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে। আর ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু যদি কে ডিভাইড বাই এম হয়, তাহলে ওমেগার মান কত? রুট ওভার কে ডিভাইড বাই এম। এই ওমেগার নাম হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন এটা কিভাবে আসছে, কেমনে হয়েছে, সেটা আমাদের এখানকার টপিক্স না, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি 8 নম্বর অধ্যায়ের টপিক্স। সেখানে গেলে আমরা বুঝাবো। আপাতত তোমাকে মুখস্থ করে নিতে হবে কে বাই এম মান হচ্ছে ওমেগা স্কোয়ার। এবার আসো আমরা সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি বের করলাম হাফ কে স্কোয়ার, আর অন্য যে কোনো একটা বিন্দু তার মধ্যে হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার, দুইটাকে সমান ধরলাম। সমান ধরে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তুমি বি এর মান বের করবা। তাহলে তুমি এখান থেকে পেলে বি স্কোয়ারের মান এটা, এই কে বাই এম এর জায়গায় তুমি ওমেগা স্কোয়ার বসাই দিলা, তাহলে রুট করে দিলে ওমেগাকে স্কোয়ারকে রুট করলে ওমেগা, আর এটার উপরে রুট চিহ্ন বসলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। শেষ। বলো আমরা এটা বুঝছি কিনা? এটা হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতি যখন পড়বো তখন আমরা এই জিনিসটা পাবো। আর আমাদের একটা জিনিস বাকি আছে, সরল দোলক। যেহেতু সরল দোলকের ক্ষেত্রে আমাদের আবার এটা দিয়ে সৃজনশীল করাইতে হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে এতটুকু পর্যন্তই। বলো এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। তাহলে দেখো এখানে আমাদের সিম্পল কথা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে ব্যাগের মান 0 আর সরণের মান হচ্ছে এক্স, সরণের মান হচ্ছে এ। তো সিম্পল, আমাদের ব্যাগ 0 মানে গতিশক্তি 0। আর আমরা তো জানি স্প্রিংয়ের ক্ষেত্রে হচ্ছে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এক্সের মান হচ্ছে এ এর সমান, করে ফেললাম। শেষ। দুইটাকে যোগ করে দিলে মোট শক্তি পেয়ে গেলাম। আর যে কোনো একটা বিন্দু, এই বিন্দুতে ব্যাগের মান হচ্ছে আমরা ধরে নিছি বি, এটা আমরা বের করব। আর সরণটা হচ্ছে এক্স, তাহলে আমরা বলে দিতে পারি গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। দুইটাকে যোগ করলাম, এই পয়েন্টের মোট শক্তি। এই পয়েন্টের মোট শক্তি আর সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি সমান। স্বাভাবিক, শক্তি সংরক্ষণশীলতা নীতি কী বলে? প্রত্যেক বিন্দুতে শক্তি সেম, তাহলে দুইটা সেম, দুইটা সমান ধরলে আমি সবগুলো থেকে হাফ 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 কেটে দিলাম, তারপর হচ্ছে এটা পাইলাম। এখান থেকে আমি এটা বের করবো, তাহলে এটাকে রেখে বাকিটাকে অন্য পাশে পাঠিয়ে দিলাম। এখান থেকে কে কমন নিলাম, এরপর এমটাকে নিচে পাঠাইলাম। এই কে বাই এম যেটা দেখতেছো, এটাকে আমরা মুখস্থ করার জন্য বলতেছি ওমেগা স্কোয়ার। কে বাই এম মান হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে ওমেগা স্কোয়ার বসালাম, এরপর বি এর মানটা পাবো ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। শেষ। এটা হচ্ছে আমাদের সরল দোলন গতির ক্ষেত্রে যে কোনো বিন্দুতে ব্যাগ বের করার ফর্মুলা। সরল দোলন গতির ক্ষেত্রে যে কোনো বিন্দুতে ব্যাগ আমরা কীভাবে বের করবো, সেই ব্যাগ বের করার ফর্মুলা হচ্ছে এটা, বি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা দিয়ে আমরা বের করে ফেলতে পারি। এতটুকু ক্লিয়ার কিনা বলো। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।